জানিয়ে দিব আজকের বাংলা আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ, বড় পরিকল্পনা হাসিনার, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে ময়দানে হাসিনা জয়, অন্য ছকে মা ছেলে, থাকছে প্রতিবেদনে। কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনো ছক কষছেন, থাকছে প্রতিবেদনে। ভারত আমেরিকা সবুজ সংকেত, কাজ শুরু করে দিয়েছে আওয়ামী লীগ, সব গুছিয়ে ফিরছেন হাসিনা, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা, ফাঁস হচ্ছে সব ষড়যন্ত্র, থাকছে প্রতিবেদনে। ষড়যন্ত্রের বিচার করতে হাসিনা ফিরবেনি, সঙ্গে আওয়ামী লীগকে নিয়ে, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে ময়দানে হাসিনা জয়, অন্য ছকে মা ছেলে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট টাকা ছেড়েছিলেন বাংলাদেশের এক সামরিক বিমানে। তারপর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির কোনো এক গোপন আস্তানায় ভারতের রাষ্ট্রীয় মর্যাদায় তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। ঘটনার পর ১৮-১৯ মাস অতিবাহিত হলেও হাসিনার সঠিক অবস্থান এখনও কেউ জানতে পারেনি। তিনি এতটাই গোপনীয়তার সঙ্গে ভারতে রয়েছেন। পাশাপাশি সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে, ভারতে এক সুরক্ষিত বাংলো তিনি এমনভাবে রয়েছেন যেখানে ভারত সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বহাল তবিয়তে বহু তরি ও নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। সে বিষয়ে পরে আসছি। বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগ কোন খেলা খেলছে সেটা নিয়েই বরং আগে আলোচনা করা যাক। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আওয়ামী লীগের উপস্থিতি নেই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে আওয়ামী লীগ এই নির্বাচনে না থেকেও আছে এবং তা প্রবলভাবে আছে। এটাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের দোসর জামায়াতে ইসলামী ও তার জোট শরিকদের মাথা ব্যথার কারণ। কেন কথা বলা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তকমা দিয়ে নির্বাচিত করা হয়েছে। শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে দণ্ডিত করে বাদ দেওয়া হয়েছে। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেই। যদিও ভারতসহ একাধিক দেশ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের এই বাদ যাওয়াকে ভালো চোখে দেখছে না, কিন্তু ইউনূসের এতে থোড়াই কেয়ার। তিনি জামাতের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে ঠেলে রেখেছেন। বিএনপি মুখে কিছু না বললেও এই সিদ্ধান্ত মুখ বুঝিয়ে মেনে নিয়েছে, কারণ তাদেরও রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। এই পরিস্থিতিতে আসলে নেমেছে বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ। বলা ভালো, তাদের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় দুজনেই মুহূর্তে বাংলাদেশের বাইরে। শেখ হাসিনা ভারতে কোনো এক অজ্ঞাত স্থানে অবস্থান করছেন, আর তার পুত্র জয় প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ লক্ষ্য করলে বোঝা যাবে দুজনেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অতি সক্রিয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা এবং তার পুত্র জয় অত্যন্ত সক্রিয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তকমা দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে। মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের গণমাধ্যমকে কার্যত ফতুয়া জারি করে কার্যত হুমকি দিয়ে রেখেছে, যাতে তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তার দলের কোনো নেতার বক্তব্য প্রকাশ না করে। ফলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো বক্তব্য বা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না। ফলে হাসিনা বা তার দলের নেত্রী অথবা তার ছেলে জয় আন্তর্জাতিক গণমাধ্যমকে বেছে নিয়েছেন। ওয়াকিবহাল মনের মতে এটা ভারতের একটা দুর্দান্ত চাল। ভারত সরকার এই বিষয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে সাহায্য করছেন, যাতে পশ্চিমা মিডিয়া তাদের বক্তব্য তুলে ধরে। মজার ব্যাপার, শেখ হাসিনা বা তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে উদ্ধৃতি করে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসতে পারে, অর্থাৎ শেখ হাসিনা নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন নতুন কোনো নেতা বা নেত্রী। এটা একটা আওয়ামী লীগ নেত্রীর দুর্দান্ত চাল হিসেবে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহল। কারণ বাংলাদেশে এই মুহূর্তে খালেদা জিয়া জামানা শেষ, বিএনপির ক্ষমতায় আছেন তার পুত্র তারেক রহমান জিয়া। ফলে আওয়ামী লীগেও পরবর্তী প্রজন্ম, সেটা হাসিনার পুত্র হোক বা অন্য কেউ, তাকে জায়গা করে দিতে হবে। আওয়ামী লীগকে সে চেষ্টায় আছে? এই মুহূর্তে এর কোনো স্পষ্ট উত্তর নেই।
তবে যেটা আছে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যদি হয় তাহলেও আওয়ামী লীগ ঘুরিয়ে অংশ নিচ্ছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার দলীয় সভ্য সমর্থকদের উদ্দেশ্যে এই ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে নেত্রীর এই আহ্বান যথেষ্ট সাড়া ফেলেছে, যা নিয়ে চিন্তিত ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূসের কাছে আসন্ন জাতীয় নির্বাচনের থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো গণভোট। তাতে যদি কম ভোট পড়ে তাহলে তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল জয়ী অধ্যাপকের কাছে হারের শামিল। তাই সরকার সর্বশক্তি দিয়ে আসন্ন নির্বাচনকে তাদের পক্ষে আনার জন্য ময়দানে নেমে পড়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ছেড়ে কথা বলছে না। বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে চলেছেন যাতে এই নির্বাচন সফল না হয়। কূটনীতিক স্তরে তারা অনেকটাই গুছিয়ে এনেছেন, ফলে আসন্ন নির্বাচন খুব একটা সফল হবে তা হলফ করে বলা যাবে না। বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ, বড় পরিকল্পনা হাসিনার। দলের প্রতি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত। যান যায় তবু দল ছাড়ে না, এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই, একথাও জানে সবাই। কিন্তু এবারের চিত্র আলাদা, কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না তারা বিরোধী দল হিসেবে জায়গা করে নেবে সংসদে। বর্তমান পরিস্থিতি অন্তত তেমনটাই বলছে। তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকেরা বলছেন না, বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থকদের কাছে বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। জামায়াত ক্ষমতা এলে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না, সেটা দলের তৃণমূল স্তরের নেতা থেকে শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট। মুক্তিযুদ্ধ দেশ প্রশ্নে বড় বিবাদ। জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসেবও বাকি। ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একমাত্র বিএনপি। তাছাড়া সারা দেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময় ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম, দেশের মানচিত্রে যেখানেই হাত রাখা হোক না কেন, চিত্রটা সর্বত্র এক। দলে দলে স্রোতির মতো আওয়ামী লীগ কর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলিতে। হাতে রজনীগন্ধা বা ধানের শীষ, আর মুখে জিয়াউর রহমান এবং তারিক জিয়ার নামে স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া। গত ১৫ জানুয়ারি বিকেলে বিএনপি জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক আওয়ামী লীগ কর্মী দলবদল করেন। নবাগতদের বরণ করে নেন চাঁদপুর বিএনপি উপজেলা সভাপতি শাহজালাল মিশন। ছিলেন সম্পাদক হজরত আলী বেপারী এবং জেলা যুবাদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ। নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজালাল মিশন বলেন, আপনাদের যোগদান দলের শক্তি হিসেবে কাজ করবে। আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন, এখন বিএনপির নীতি আদর্শকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন। পাশাপাশি বেগম জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে আপনারা উৎসাহিত হয়েছেন। নবাগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতারা বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। এই দুটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, আওয়ামী লীগের প্রতাপশালী নেতা বলতে যাদের বোঝানো হতো, তারাই এখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অবলীলায় বলছেন, আমরা এখন মনে প্রাণে বিএনপি ছিলাম, পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। রাজনীতির মাঠে এই বয়ানটি এখন সার্ভাইভাল কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই ভোল পাল্টানো কি এক অজানা ভয় থেকে, নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী রাজনৈতিক চাল? আওয়ামী লীগের এই সব নেতাকর্মীদের বিএনপি প্রীতির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হল নিরাপদ আশ্রয়। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা নিয়ে কোনো প্রান্তেই কোনো দ্বিমত নেই। সেটা অস্বীকার করার কোনো উপায়ও নেই। কিন্তু তারা জামায়াত বা অন্য কোনো দলে যাচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, এখানেই কাজ করছে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক হিসেবে। জামায়াত বা অন্য ইসলামী রাজনৈতিক দলগুলির প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঐতিহাসিক ভীতি কাজ করে। গত ১৫ বছরে জামায়াতের ওপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে নিবন্ধন বাতিল, সবকিছুর হিসেব জামায়াতের কাছে কড়ায় গণ্ডায় আছে। আওয়ামী লীগরা ভালো করেই জানে সেখানে যাওয়া যাবে না কোনোভাবেই। বিএনপি তাদের কাছে মডারেট দল হিসেবে দেখে এসেছে। তৃণমূল স্তরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে একটা যোগাযোগ ছিল। বাজারে বা চায়ের দোকানে প্রতিদিন যে বিএনপি কর্মী বা নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতা বা কর্মীদের দেখা হতো, সেই সম্পর্ক এখন সেফটি ভালভ হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন, বিএনপি নেতারা ব্যক্তিগত আক্রাশ থেকে তাদের শারীরিকভাবে নিগৃহীত করবেন না। এই সফট কর্নার বা নমনীয় জায়গাটি এখন আওয়ামী লীগারদের বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে। তারা ভাবছেন, বিএনপি ক্ষমতা এলে বা নেতৃত্বে থাকলে তাদের জানটা বাঁচবে, যেটা জামায়াতের ক্ষেত্রে নিশ্চিত নয়।
তবে এই পরিস্থিতির সঙ্গে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গত ১৭ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বারবার অভিযোগ উঠত ছাত্রদল এবং শিবিরের একটি অংশ কৌশলে ছাত্রলীগে ঢুকে পড়েছে। তারা কৌশলে সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে, সময়মতো ভিতর থেকে আওয়ামী লীগকে দুর্বল করেছে। আজ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটছে। কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনো ছক কষছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক চিত্র। কলকাতায় অবস্থানরত প্রায় ৬০০ নেতার গতিবিধি এবং নয়াদিল্লির অন্দরমহলে তাদের নিয়মিত যোগাযোগ বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদপত্রটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বীরের বেশে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ঠিক প্রাক্কালে শেখ হাসিনার অবস্থান ও প্রত্যাবর্তন নিয়ে গার্ডিয়ানের বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছে। দ্য গার্ডিয়ান দাবি করেছে, ভারতের মাটিতে বসে প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা মিটিং আর ফোন কলে দলীয় কর্মীদের বিভিন্ন বার্তা দিচ্ছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দ্য গার্ডিয়ান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নিয়েছে। সেখানে ছাত্রলীগের সভাপতি দাবি করেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের ৬০০রও বেশি প্রভাবশালী নেতা অবস্থান করছেন। গত কয়েক মাসে সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। আলাদা আলাদা বৈঠকে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা চলছে। সাদ্দাম হোসেনের দাবি, শেখ হাসিনা প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ইতিমধ্যেই। ফলে এই পরিস্থিতিতে তার দেশে ফেরার বিষয়টি ঝুঁকিতে থাকার কথা। কিন্তু তবুও কয়েকটি মহলে খোদ হাসিনা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং তার সুশাসন ফেরার পর। ওয়াকিবহাল মহলের মতে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী বর্তমান মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পতনের বিষয়টিকেই সুশাসন ফেরানোর কথা বলেছেন। অন্যদিকে সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যা নিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে সাড়া পড়েছে। অনেকেই দাবি করছেন, মুজিবের নেতৃত্বে প্রথমেই কলকাতা থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ পরিচালিত হয়েছিল। সেই কলকাতা থেকেই এবার শুরু হলো সজীবের নেতৃত্বে দেশ উদ্ধারের সংগ্রাম। দ্য গার্ডিয়ানও প্রায় একই দাবি করছে। ওই প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম লিখেছে, কলকাতার শপিং মলের ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্টফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার ছক কষছেন। হাসিনা পুত্র জয় তার ভার্চুয়াল ভাষণে দাবি করেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন সাজানো এবং পরিকল্পিত। তার আরও দাবি, এই নির্বাচনের ফলাফল আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছে। অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম ২০২৪-এর গণ-অভ্যুত্থান নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, ওটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না, এটা ছিল আমাদের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাসীদের ক্ষমতা দখল। আর তাদের নেত্রী যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন সে বিষয়ে প্রশ্নের জবাবে নাসিম বলেন, মিথ্যা মিথ্যা মিথ্যা। তবে তাৎপর্যপূর্ণভাবে কয়েকজন আওয়ামী নেতা অবশ্য ১৭ বছর ক্ষমতায় থাকার সময় নিজেদের ভুলের বিষয়টিও স্বীকার করেন, যেমন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। তিনি বলেছেন, আমি স্বীকার করছি যে আমরা সাধু ছিলাম না, আমরা কর্তৃত্ববাদী ছিলাম, আমরা পুরোপুরি গণতান্ত্রিক ছিলাম না। আমি একমত যে ২০১৮ সালের নির্বাচন পুরোপুরি ঠিকমতো হয়নি। আমরা আশা করেছিলাম সেটি আরও সুষ্ঠু ও স্বচ্ছ হতে পারত। এটা দুর্ভাগ্যজনক। তবে দ্য গার্ডিয়ানের মতো সংবাদ মাধ্যমের মতে, সমস্ত ছোট বড় ভুল নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সদর্পে ফেরার প্রচেষ্টায় রত। আর এই কাজে যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজেদ জয় এবং ভারতের দিল্লি থেকে শেখ হাসিনা যেমন প্রচণ্ড খাটছেন, তেমনি বাংলাদেশের একেবারে পাশে ভারতের কলকাতায় বসে আওয়ামী লীগের ৬০০রও বেশি নেতা ব্যাগ গোছাতে শুরু করেছেন। একটি গ্রিন সিগন্যালেই তারা ঢুকে পড়বেন বাংলাদেশে। হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা, ফাঁস হচ্ছে সব ষড়যন্ত্র। ২৪ জুলাই অগাস্ট আন্দোলনের প্রেক্ষিতে হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে, আর বিক্ষোভের আগুন জন্ম দিয়েছিল দুটি জ্বলন্ত প্রশ্নের। প্রথম প্রশ্ন, ছাত্র জনতার আন্দোলন কি স্বতঃস্ফূর্ত ছিল? দ্বিতীয় প্রশ্ন, হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কুশলীকে?
যে কোনো গণ আন্দোলন থিতিয়ে যাওয়ার পর আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রশ্নের উত্তর পাওয়া যায়। প্রথম দিকে বলা হয়েছিল বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে জমে থাকা ক্ষোভের উদ্গীরণ। পরবর্তীকালে দেখা গেল এই আন্দোলন পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল না, এটা ছিল পরিকল্পিত একটি সরকারের পতন ঘটানোর নীল নকশা। আর এই আন্দোলন আমেরিকার মস্তিষ্কপ্রসূত ভূ রাজনৈতিক ভাষ্যে ডিপ স্টেট। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর হাসিনা তার ক্ষমতা থেকে সরে যাওয়া এবং ছাত্র জনতার আন্দোলন নিয়ে গণমাধ্যমে দিয়েছেন সাক্ষাৎকার। প্রথম দিকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটি কথাও বলেননি। উল্টে বলতে শোনা গিয়েছিল যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে বলে তিনি মনে করেন না। পরবর্তীকালে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা সরাসরি আমেরিকার বিরুদ্ধে আঙুল তোলেন, জানিয়ে দেন তিনি আমেরিকার দাবি মেনে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দিলে ক্ষমতা থেকে তাকে সরতে হতো না, কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে তার পক্ষে কোনোভাবেই এটা করা সম্ভব ছিল না। দেশকে আমেরিকার হাতে সঁপে দেওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রীর কুর্সি ছেলে দেওয়াকেই তিনি অগ্রাধিকার দিতে চেয়েছেন। হাসিনার মুখে মার্কিন ষড়যন্ত্রের তত্ত্বে সিলমোহর দিলেন বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মাঝার। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেল, শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রমের দরকার নেই, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দেবে। তোমাদের কাজ হবে রাষ্ট্রটা কিভাবে গঠন করবা ওটা ভাবো। নিউজ বর্তমান দুটি ভিডিও সত্যতা যাচাই করেনি। কে এই ফরহাদ মাঝার? সেই উত্তর পেতে গেলে আমাদের টাইম মেশিনে চেপে একটু পিছনের দিকে যেতে হবে। ২৪-এর ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হলো, সেই পতন নিয়ে নানা প্রশ্ন ঘুরতে শুরু করে। পতন ছাত্রদের আন্দোলনে কিনা আমেরিকার সরাসরি হস্তক্ষেপে হয়েছিল, সেই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসছে। আমেরিকা নানা ধরনের ভূমিকা রেখে নানা মহলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল। প্রফেসর ইউনুসকে আমরা দেখেছিলাম বিল ক্লিন্টন ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে। ইউনুসকে বলতে শোনা যায়, সাধারণ কোনো হুট করে হয়ে ওঠা ব্যাপার না, এটা মেটিকুলাস ডিজাইনে এই আন্দোলন সংঘটিত হয়েছে। এই মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম, যদিও পরবর্তীকালে অনেকেই এর সঙ্গে সহমত পোষণ করেননি। মাহফুজ আলম একা নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িয়ে, আর সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। বিতর্কটা আজও মেটেনি, ১.৫ বছর ধরে চলছে। এই বিতর্কটা আবারও উস্কে দিলেন কবি এবং জুলাই আন্দোলনের চিন্তা ও মননের অন্যতম কারিগর কবি ফরহাদ মাঝার। জুলাই আন্দোলনকারীদের সঙ্গে অনেক আগে থেকেই তার সম্পর্ক ছিল। এই ভিডিও বার্তা যখন তিনি দিচ্ছেন, সেই সময় হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে। কোটা আন্দোলন ধীরে ধীরে সংঘটিত হচ্ছে, আওয়ামী সরকারের বিরুদ্ধে পথে নামার চিন্তাভাবনা চলছে। সেটা জুলাই মাসের প্রথম দিকের ঘটনা। তার অর্থ ফরহাদ মাঝারের কাছে খবর ছিল যে হাসিনা সরকারের পতন ঘটাবে আমেরিকা। ছাত্রদের তা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, তাদের ভাবার বিষয় হাসিনা পরবর্তীতে রাষ্ট্র কিভাবে গঠিত হবে তা নিয়ে। কিন্তু যে আশা নিয়ে সরকারের পতন হয়েছে, সেই আশা যে পূরণ হয়নি, তদারকি সরকার যে সেই প্রত্যাশা পূর্ণ করতে পারেনি, সেটা স্পষ্ট হয়ে যায় তার কথায়। বাংলাদেশের বিশিষ্ট এই বুদ্ধিজীবী বলছেন, আমরা তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং আমরা আরও বড় বিপদের দিকে যাচ্ছি। আমরা মূলত একটা বড় বিপর্যয় দেখতে পাচ্ছি। এটা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তাদের জীবনের প্রতি, তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার কিছুটা তাদের দুঃখ লাঘবের জন্য, আমরা দেখছি তার প্রতি তো কোনো প্রকার তো আমরা কিছু করিনি। আমরা মূলত পুরনো লুঠেরা মাফিয়া শ্রেণীকেই আবার পুনর্বাসিত করার জন্য নির্বাচনের কথা বলছি। ষড়যন্ত্রের বিচার করতে হাসিনা ফিরবেনি, সঙ্গে আওয়ামী লীগকে নিয়ে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর ৬ দিন বাদে। ভোট নেই আওয়ামী লীগ, কিন্তু না থেকেও তারা প্রবলভাবে আছে। তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু জনতার মনে তাদের নিষিদ্ধ করতে পারেনি। জনমানুষে তারা প্রবলভাবে রয়ে গিয়েছে। তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। যদিও নিউজ বর্তমান এই ভিডিও সত্যতা যাচাই করেনি। ঘটনা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব। ভাইরাল হওয়া ভিডিও একটি তরুণীকে বলতে শোনা যায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তরুণী মুখে এই স্লোগান শুনে আওয়ামী বিরোধী এক নেতা মেজাজ হারিয়ে ফেলেন, অকথ্য ভাষায় দেন গালি। ওই নেতাকে রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন। এখানেই শেষ নয়, তুই তোকারি সম্বোধন করে ওই নেতাটিকে তরুণী বলেন, তুই বেয়াদব,
তুই যা এখান থেকে, তোরা বাংলাদেশে থাকার দরকার নেই। এই বাংলাদেশ ছাড় তুই, তোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এই ভিডিও আরও একটি বিষয় প্রমাণ করে দিল যে আসন্ন ভোটকে আওয়ামী লীগ প্রবলভাবে প্রভাবিত করবে। পদ্মাপাড়ে বইতে শুরু করেছে এক অদৃশ্য আওয়ামী হাওয়া। এই হাওয়ার শক্তি এতটাই যে জাতীয় রাজনীতির সব হিসেব উল্টে দেওয়ার মতো ক্ষমতা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব, নেতাদের অনুমান সবকিছু খড়কুটোর মতো উড়ে যাবে। পদ্মায় এতদিন ধরে তৈরি হচ্ছিল একটি ঘূর্ণাবর্ত, এখন সেটি স্থলভাগে প্রবলভাবে আছড়ে পড়তে চলেছে। এই ভিডিও তার জ্বলন্ত উদাহরণ। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেও তার প্রভাব যে কোনোভাবেই প্রতিহত করা যাবে না সেটা জানিয়ে দিল ব্রিটেনের প্রথম সারির একটি দৈনিক গার্ডিয়ান। প্রতিবেদনে লেখা হয়েছে, অ্যান্ড আই কোট, "From her well-guarded secret hideout in the Indian capital Delhi, Hasina spends her days in hours of party meetings and calls with her cadre back in Bangladesh. Her political activities take place under the watchful eye of the Indian government, a close ally of Hasina's when she was in power, which has pointedly ignored Bangladesh's request for her extradition. Over the past year, senior party leaders including former MPs and cabinet ministers have been routinely summoned from Kolkata to meet Hasina to discuss party strategy. Saddam Hussain, president of the Awami League students wing, Bangladesh Chhatra League, was among them. আওয়ামী লীগ নেতারা দেশে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত। ফিরবেন দলনেত্রী হাসিনাকে সঙ্গে নিয়েই। নির্বাচন হলেও তারা ফিরবেন, না হলেও তারা ফিরবেন। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা হয়েছিল আওয়ামী অধ্যায় শেষ, দেশে এক নতুন সূর্য উঠবে। এই ভবিষ্যৎবাণী করার আগে তারা ভুলে গিয়েছিল একটি কথা, শেষ নাহি যে শেষ কথাটি বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে। তাদের ক্ষেত্রে যেটা হয়েছিল তা হল ফুরায় চাতা ফুরায় শুধু চোখে। আওয়ামী লীগ শুধু চোখেই ফুরিয়েছিল, মানুষ মনন থেকে, হৃদয় থেকে নয়। ব্রিটেনের ওই পত্রিকা তাদের প্রতিবেদনে সেটাই তুলে ধরেছে। প্রতিবেদনে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা তানভীর শাকিল জয়ের বক্তব্য তুলে ধরা হয়েছে। জয় স্বীকার করে নিয়েছেন তাদের শাসনামলে কিছু ভুল ত্রুটির কথা। দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, এটা স্বীকার করে নিতে হয় যে আমরা পুরোপুরি নিষ্কলুষিত নই। আই ক্যান অ্যাডমিট উই ওয়ার নট সিনস। এমনকি দীর্ঘ 15 বছরের তাদের শাসনে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা। বলেছেন, irregularities definitely. There were financial things that should not have taken place, and we have to take blame for that. একই সঙ্গে এটাও বলেছেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে $200 বিলিয়ন সাইফুন করার যে অভিযোগ তোলা হচ্ছে তা অসত্য। প্রশ্ন হল, কেন আওয়ামী লীগকে কোনোভাবে প্রতিহত করা সম্ভব নয়? প্রথমত, সাংগঠনিক ভিত্তি। দলটাকে তিলে তিলে তৈরি করেছেন মুজিব এবং পরবর্তীকালে তার কন্যা। দ্বিতীয় কারণ, দলটির আর্থিক সামর্থ্য। এটিকে সচল রাখার জন্য আওয়ামী লীগ এখন তহবিল করতে শুরু করেছে। তৃতীয়ত, তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ। এছাড়াও রয়েছে ভারত সরকারের নীরব সমর্থন। প্রবাসে থাকা বহু বাংলাদেশির এখনও আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে। আওয়ামী লীগ মানে একটি আবেগ, যে আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধ। সেই দলকে যে কোনো পরাশক্তি প্রতিহত করতে পারবে না, সেটা ক্রমেই যেন স্পষ্ট হয়ে উঠছে।